তিনি লড়াই করেছিলেন আমাদের স্বাধীনতার জন্য। বলেছিলেন আমাদের বোঝার সামান্য ক্ষমতার থেকেও সত্য সব সময় অনেক বড়। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু কি কোনোদিন ভাবতে পেরেছিলেন যে স্বাধীন ভারতবর্ষে তোলাবাজি নামক অসভ্য অশিষ্ট সত্যটার মুখোমুখি হতে হবে তাঁরই পরিবারকে? খাস কলকাতায় নেতাজির ভাইপো শিশির কুমার বসুর ৯০ নম্বর শরৎ বসুদের বাড়িতে সিন্ডিকেটের তোলাবাজদের হানা একবার নয়, দুবার, রীতিমতো মোটরসাইকেলে সওয়ার হয়ে। শুধু তাই নয়, হুমকির সুরে জানতে চাওয়া হলো কাদের দিয়ে বাড়ি মেরামতির কাজ করানো হচ্ছে, কোথা থেকে আসছে ওই বালি সিমেন্ট, আর কাদের এই হুমকি দেয়া হচ্ছে? শিশির কুমার বসুর স্ত্রী প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু এবং বর্তমান সাংসদ সুগত বসুকে। অবাক লাগে, আতঙ্ক লাগে যখন ভাবি স্বয়ং নেতাজির পরিবারের সম্মানিত সদস্যরা, যারা কিনা শিক্ষিত, সম্মানিত, নির্বাচিত জনপ্রতিনিধিও যদি তোলাবাজির দাপট থেকে মুক্তি না পান, তাহলে সাধারণ মানুষ কোথায় দাঁড়িয়ে? আমি এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো ঠিক কি ঘটেছে এই কলকাতা শহরের বুকে দিন দুপুরে। দেখুন, সিন্ডিকেটের তোলাবাজির হাত থেকে নিস্তার পেল না নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারও। নেতাজির ভাইপো শিশির বসুর বাড়িতে গিয়ে তার স্ত্রী কৃষ্ণা বসু এবং ছেলে সুগত বসুকে শাসানোর অভিযোগ উঠল সিন্ডিকেটের তোলাবাজদের বিরুদ্ধে। ৯০ নম্বর শরৎ বোস রোডের এই দোতলা বাড়িটি শিশির বসুর। বহু ইতিহাসের সাক্ষী এই বাড়িতে এখন থাকেন সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র শিশির বসুর স্ত্রী কৃষ্ণা বসু ও তার ছেলে সুগত বসু। বাড়ির দোতলা থেকে সম্প্রতি চাঙড় ভেঙে পড়ছিল, তাই শুরু হয় মেরামতির কাজ। আমরা রয়েছি ৯০ নম্বর শরৎ বোস রোড। বাড়ির নেমপ্লেটে লেখা আছে ডাক্তার শিশির কুমার বোস, কৃষ্ণা বোস। অর্থাৎ শরৎ বোস রোডের এই বাড়িতেই বর্তমানে তৃণমূল সাংসদ সুগত বসু থাকেন, কৃষ্ণা বসু থাকেন। এই বাড়ির যে দোতলায় দেখা যাচ্ছে বাঁশ টাঙানো আছে এবং এখানে কাজ চলছে। অভিযোগ, সোমবার সকাল 10:30 নাগাদ হঠাৎই বাইকে চড়ে বাড়িতে আসে কয়েকজন অপরিচিত যুবক। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেরামতির কাজ দেখে চলে যায়। দুপুর 1টা নাগাদ ফের তারা এসে হাজির হয়, আরও বেশি সংখ্যায়। অভিযোগ, এই যুবকরা একেবারে বাড়ির ভেতরে ঢুকে আসে। বাড়ির একতলায় তখন বসেছিলেন কৃষ্ণা বসু। ওই যুবকরা কার্যত শাসানির সুরে তাঁর কাছে জানতে চায় মেরামতির কাজের বরাত কাকে দেওয়া হয়েছে, বালি সিমেন্ট কোথা থেকে নেওয়া হচ্ছে। এই যে বাড়ির দরজা দেখা যাচ্ছে, এই বাড়ির দরজা বা এই বাড়ির জানালা, এই জানালার ভিতরে যে ঘর, এই ঘরে কৃষ্ণা বসু প্রাক্তন তৃণমূলের সাংসদ তিনি বসেছিলেন এবং তিনি বসা থাকাকালীন সেখানেও হুমকি দেয়া হয়। বলে কন্ট্রাক্টর কে আছে, তো আমরা দাদাই বেরিয়ে এলো, বললো কন্ট্রাক্টর এখানে কেউ নেই। বলছিল কে কন্ট্রাক্টর, তা আমরা বলছি আমরা নিজেরা কাজ করছি, কন্ট্রাক্টর কেউ নেই। শুনে হক চকিয়ে যান তৃণমূলের প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু। বাড়ি থেকে বেরিয়ে আসেন এক পরিচারকও। তিনি ওই যুবকদের নিরস্ত করতে গিয়ে বলেন এটা একজন সাংসদের বাড়ি, কিন্তু তাতেও ওই যুবকরা দমে যায়নি। উল্টে সুর আরো চড়িয়ে তাঁরা প্রশ্ন করে বাড়িতে কে আছেন, ডাকো তাকে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির দোতলা থেকে নিচে নেমে আসেন তৃণমূল সাংসদ তথা ইতিহাসবিদ সুগত বসু। অভিযোগ, পরিচয় জানার পর তাঁর সঙ্গেও বাকবিতণ্ডা শুরু করে দেয় ওই যুবকরা। সুগত বসু তখন দোতলায় ছিলেন, এ বাড়ির দোতলায় সুগত বসু ছিলেন এবং সুগত বসু যেটা জানিয়েছেন, তিনি দোতলা থেকে নেমে আসার পরই তারা প্রশ্ন করেন সুগত বসু তাদের যে তোমাদের নাম কি। 7টা বাইকে 8 জন এসে ওনাদেরকে আবার জিজ্ঞেস করলো যে তোমাদের ঠিকাদার কে আছে। তারপরে সুগতবাবু বেরিয়ে এলো, এসে ওদেরকে বলে তোমরা ভিতরে ঢুকলে কেন। সুগতবাবুর সঙ্গে কথা কাটাকাটি হয়। শেষমেশ সুগত বসু ওই যুবকদের নাম জিজ্ঞেস করতে তারা বাড়ি থেকে বেরিয়ে চম্পট দেয়। বেশ কয়েকজন এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ঢুকে এসে এই জিজ্ঞেস করছিল কে কন্ট্রাক্টর নেই, মিস্ত্রিরা একটু কাজ করছিল, ওই সিমেন্ট বালি তাদের কাছ থেকে নিতে হবে, এই ধরনের কথাবার্তা আর কি। ন্যাচারালি অ্যাগ্রেসিভ। আমি যখন ফোনে কথা বলছি আমার মার সঙ্গেও খুব উদ্ধতভাবে কথাবার্তা বলেছিল, এইটুকুই। ওই বলেছি যে আই এম কনসার্নড অ্যাবাউট দ্য সেফটি অফ মাই মাদার। ইট ওয়াজ অ্যান অ্যাটেম্পটেড এক্সটর্শন। সুগত বসুর উদ্বেগ, একজন প্রাক্তন এবং একজন বর্তমান সাংসদের বাড়িতেই সিন্ডিকেটের তোলাবাজরা এমন নির্ভয়ে চড়াও হলে সাধারণ মানুষের কি হবে। আমি খালি একটাই কথা বলতে চাই যে আমাদের বাড়িতে যেটা হয়েছে এটা একদমই বড় কথা নয়। আসল কথা হচ্ছে সাধারণ নাগরিককে যেন এই ধরনের হয়রানির মুখে না পড়তে হয়।
সূত্রের দাবি, সিন্ডিকেটের তোলাবাজরা হানা দেওয়ার পরই কৃষ্ণা বসু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কলকাতা দক্ষিণের সাংসদ সুব্রত বক্সিকে ফোন করেন। তিনি কৃষ্ণা বসুকে বলেন, ওদের বসিয়ে রাখুন, আমি এক্ষুনি দেখছি। এরপরই সুগত বসুর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। শুরু হয় তদন্ত। অভিযুক্তদের খোঁজে নেমে পড়ে পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বিস্ময়, লজ্জা আর কিছুই বোধহয় বলার থাকে না। আমি সরাসরি এই মুহূর্তে সব থেকে বড় এই খবর নিয়ে চলে যাব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। কৃষ্ণেন্দু, 2 দফায় এই তোলাবাজরা আসে। প্রথমে 4 জন 10:30 নাগাদ, এবং তারপরে দুপুর 1টার সময় দ্বিতীয় দফায় প্রায় 10 জন একাধিক মোটর বাইকে। দোতলার, তুমি বলছিলে যে দোতলার একটা চাঙর ভেঙে গেছে, সেখানে সামান্য কিছু মেরামতির কাজ। সব থেকে বেশি আমার মনে হয় যে ম্যাক্সিমাম 6 বস্তা সিমেন্ট মেরে কেটে লাগবে। তার কয়েকজন সামান্য মিস্ত্রি কাজ করছেন, তার জন্য এই অবস্থা। একটু দেখানো সম্ভব কৃষ্ণেন্দু তোমার পক্ষে যে ঠিক কিসের জন্য এই কার্যত তোলাবাজদের হানাদারি? দেখো, এখন অন্ধকার নেমে আসছে, যতটা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। আমাদের ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে বলবো, এই দোতলা বাড়ি শিশির কুমার বোসের বাড়ি, এবং নেতাজির মহানিষ্ক্রমণের সময় তার যিনি সঙ্গী ছিলেন শিশির কুমার বোস, এবং সেই দোতলার বাড়িতে যে বাঁশগুলো দেখতে পাচ্ছ বা ত্রিপল টাঙানো আছে, সেখানেই কাজ চলছে। এবং দোতলার একটা অংশ চাঙর, সেটা ভেঙে গেছে। যেহেতু ভেঙে গেছে সেহেতু সেগুলো মেরামতির জন্য আমরা দুপুরবেলা এসে দেখেছি 4 জন মিস্ত্রি কাজ করছে, এবং রাজমিস্ত্রি যারা কাজ করে তারাই কাজ করছে, এখানে কোনো কন্ট্রাক্টর নেই। এবং যেটা অভিযোগ যে এই বাড়ির যে দরজা আছে, এই দরজা, এখানে নাম লেখা আছে ডাক্তার শিশির কুমার বোস, কৃষ্ণা বোস, এবং সেই বাড়ির দরজা দিয়ে 2 দফায় দুষ্কৃতীরা ঢোকে, এবং বেশ কয়েকটা মোটর বাইক চড়ে ঢোকে। এবং এই বাড়ির যে দরজাটা দেখছো, এবং সেই দরজার ভেতরেই যে বসার ঘর, এখনো কৃষ্ণা বসু ভেতরে বসে আছেন, এবং সেখানে তখনও বসেছিলেন। এবং সেখানে গিয়ে তারা রীতিমতো এই বাড়ির কাজ কারা করছে, বাড়ির সিমেন্ট বালি কতটা লাগছে, এ নিয়ে তারা প্রশ্ন করেন, এবং তারা হতচকিত হয়ে যান। এবং ঘনিষ্ঠ মহলে কৃষ্ণা বসু বলেছেন যে এতদিন সাংসদ থাকাকালীন, 3 বারের সাংসদ তিনি, বহু অভিযোগ তিনি পেতেন, যে তোলাবাজির অভিযোগ, সিন্ডিকেটের অভিযোগ, কিন্তু সেই অভিযোগ তিনি ধীর স্থির মনে শুনতেন। কিন্তু তার বাড়িতেই এমন অভিযোগ আসবে এবং তাকেই সশরীরে সেটা দেখতে হবে, এমন দৃশ্য তিনি কল্পনাও করতে পারেননি। এবং এই যে নিচের বাড়ি, এখানেই জানালা আছে, দরজা আছে, এখানে কৃষ্ণা বসু বসেছিলেন, এই পর্যন্ত একদম দুষ্কৃতীরা চলে আসে। এখানে তারা জানতে চান যে এখানে কাজ কারা করছে, এখানকার কন্ট্রাক্টরকে, এখানের বালি সিমেন্ট কে দিচ্ছে, এবং যে কাজ চলছে তাতে তুমি যেটা বলছো 6 বস্তা, তার চেয়ে বালি বা সিমেন্ট লাগা একদমই সম্ভব নয়। কারণ এই বাড়ি মহানিষ্ক্রমণের পর শিশির কুমার বসু কিনেছিলেন, এবং এই বাড়িতে আজাদ হিন্দ বাহিনীর যারা সহকর্মী, সহযোদ্ধা নেতাজির, তারা কিন্তু প্রায়ই আসতেন। নেতাজির যিনি কন্যা এ বাড়িতে কলকাতা এলে থাকেন, এমনকি মুখ্যমন্ত্রী কৃষ্ণা বসুর জন্মদিন উপলক্ষে প্রায়ই আসেন এ বাড়িতে, শোনা যায়। এবং সেই বাড়িতে এই দরজার সামনে দাঁড়িয়ে রীতিমতো হুমকির সুরে কেন তাদের দেওয়া হয়নি এবং কাদের থেকে নেওয়া হচ্ছে রীতিমতো ইট বালি সিমেন্ট, তা নিয়ে প্রশ্ন জুড়ে দেন তারা। দোতলায় ছিলেন সুগত বসু, তিনি নিচে নেমে আসেন, তিনি একটা ফোন করতে যান, এবং যেটা জানা যাচ্ছে রীতিমতো তারা ফোন করতে এসে, আমরা যখন এই কথা বলছি তখন একদম বাড়ির সামনে আমরা দেখছি পুলিশ চলে এসছে, আমরা বাড়ির একদম সামনে পুলিশ চলে এসছে, এবং লোকাল থানার পুলিশ চলে এসছে, এবং পুলিশ, তখনও আমরা পুলিশ দেখেছি। আপনারা কেন এলেন এখন? আপনারা কেন এলেন? বড়বাবু আছেন, আমি কিছু বলতে পারি। দেখি যে এখানকার বালিগঞ্জ থানা, এটা বালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ, তিনি একদম সশরীরে বাড়িতে চলে এসছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা আগেও এসেছিলেন, মানে কি জানতে পারছেন? আমি যা বলার আমার সুপিরিয়র অফিসাররা বলবেন। ওনারা বলতে চাইছেন না, সুপিরিয়র অফিসার বলবেন। কিন্তু আমরা আগেও দেখেছি, মানে ভেতরে পুলিশ ঢুকে গেলেন, তারা পুলিশ এসে খোঁজ খবর নিয়েছেন, কিন্তু এখনো পুলিশ সূত্রে তদন্ত শুরু হলেও কারা এর সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত পুলিশের সূত্রে জানানো যাচ্ছে না। এবং যখন এই ঘটনা ঘটছে, অর্থাৎ এইখানে দুষ্কৃতীরা চলে এসছে, তখন কিন্তু সুগত বসু ওপরে ছিলেন, তিনি লেখালেখি করছিলেন, নিচে নেমে আসেন, এবং নিচে নেমে এসে তখন ইনি একটা ফোন করতে চান। তাকে প্রশ্ন করা হয় যে এই পুরসভার কি পারমিশন আছে, অনুমতি আছে? তখন সুগত বসু একটা ফোন করছিলেন, যেটা জানা যাচ্ছে, এবং তখন তারা
যারা দুষ্কৃতী তারা এখানে জড়ো হয়, তারা তখন বলছেন আপনারা ফোন করুন। কোথায় ফোন করবেন? থানায় ফোন করছেন, করুন। অর্থাৎ কৃষ্ণা বসু এবং সুগত বসু পরে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, প্রকাশ্যে যদিও কিছু বলছেন না, যে কি তারা বেপরোয়া, না তাদের মধ্যে কোনো শিক্ষার অভাব, বা মানে কোনো কি কারণ যে সুগত বসু একজন বর্তমান এমপি, কৃষ্ণা বসু 3 বারের সাংসদ, সেই বাড়িতে কয়েক দল দুষ্কৃতী এসে কাকে ফোন করছেন বলে রীতিমতো সুগত বসু একজন ইতিহাসবিদ তাকে পর্যন্ত বলছেন। এবং এই পরিস্থিতিতে একদম চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সুগত বসু এবং কৃষ্ণা বসু একদম ব্যক্তিগত বিষয় বলে বিষয়টা এড়িয়ে গেছেন, শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন যে বাড়ির মাহাত্ম্য, যে বাড়ির আন্দোলনের ফলে আমরা এত স্বাধীনভাবে চলাফেরা করি, এবং সেই বাড়িতেই এইভাবে দাপটে দুষ্কৃতী রাজ, দুষ্কৃতী হানা, বাড়ির একদম দরজা পেরিয়ে, এটা একদম কার্যত বেনজির ঘটনা। এবং যদিও প্রকাশ্যে সুগত বসু, কৃষ্ণা বসু দুজনেই বাড়িতে আছেন এখন, কিছুক্ষণ আগে আমার সঙ্গে কৃষ্ণা বসুর কথাও হয়েছেন, তারা প্রকাশ্যে কিছু জানাতে চাইছেন না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ এসছে, আবার নতুন করে কথা বলছেন সুগত বসু এবং কৃষ্ণা বসুর সঙ্গে, এবং এই ঘটনায় কারা যুক্ত এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সেটা স্পষ্ট করতে পারেনি। সুমন। কৃষ্ণেন্দু, তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তে তুমি দেখালে একেবারে লাইভ সম্প্রচার হলো যে পুলিশ অফিসাররা ঢুকলেন। তারা কেন ঢুকেছেন সম্ভবত আমরা আন্দাজ করতে পেরেছি, তার কারণ এই ঘটনায় যে বিষয়ে সকালেই জানাজানি হয় এবং আমাদের কাছে খবর আসে, ইতিমধ্যে 6 জন গ্রেফতার হয়েছে। কলকাতা পুলিশ 6 জন তোলাবাজকে গ্রেফতার করেছে এই ঘটনায়। আমি বিস্তারিত জেনে নেব আমাদের আরেক প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূর, 6 জন গ্রেফতার হয়েছে, ঠিক কি খবর আছে? কেস রেজিস্টার হয়েছে কিনা এবং কোন কেসের ভিত্তিতে এই 6 জন গ্রেফতার হলো? দেখো সুমন, তোমার যেটা জানাই যে ঘটনার পরই আজকে পুলিশ আধিকারিকরা এই 90 নম্বর শরৎ বোস রোড সেখানে যান, সেখানে স্টেটমেন্ট রেকর্ডের প্রক্রিয়া চলে লালবাজারের তরফ থেকে, বালিগঞ্জ থানার তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে। এরপরই লোকালি যারা এই ধরনের কাজ করে থাকেন, এক্সটর্শনের অভিযোগ যাদের বিরুদ্ধে একাধিকবার রয়েছে ওই এলাকায়, সেই সমস্ত লোকজনকে একটা চিহ্নিত করার প্রক্রিয়া বালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা শুরু করেন, এবং এই প্রক্রিয়া বেশ কিছুটা সময় ধরে চলে। এরপরে একটা কেস রেজিস্টার্ড হয়, এক্সটর্শন অর্থাৎ তোলাবাজি সহ বিভিন্ন জামিন অযোগ্য ধারায় বালিগঞ্জ থানায় একটা কেস রেজিস্টার্ড হয়, এবং সেই কেসের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা ওই বালিগঞ্জ, শরৎ বোস রোড সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালান। এবং আজকে সন্ধ্যাবেলার মধ্যেই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে সন্ধ্যের মধ্যেই তারা এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছেন, যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং যারা এই 90 নম্বর শরৎ বোস রোড, কৃষ্ণা বসু, সুগত বসুর বাড়ি, যে বাড়িতে গিয়েছিলেন, এরকম তথ্য প্রমাণও পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। এবং আশেপাশের যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, অর্থাৎ ওই বাড়িতে ঢোকা বা বেরোনোর আগে যদি কোনো সিসিটিভি ফুটেজ বা ইত্যাদি বিভিন্ন লোকের স্টেটমেন্ট, সুগত বসু, কৃষ্ণা বসু ওনাদের সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলেছেন, তাদের স্টেটমেন্ট, সিকিউরিটি গার্ডের স্টেটমেন্ট এবং বাইরের প্রত্যক্ষদর্শী তাদের স্টেটমেন্ট নিয়েই এই গ্রেফতার করা হয়েছে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ কিন্তু এই অভিযুক্তদের বিরুদ্ধে গেছে এবং তারপরই তাদেরকে অফিসিয়ালি অ্যারেস্ট করা হয়েছে, এমনটাই লালবাজারের তরফ থেকে দাবি করা হচ্ছে। সুমন। ধন্যবাদ ময়ূক, ধন্যবাদ কৃষ্ণেন্দু। প্রয়োজন হলে আবার সরাসরি তোমাদের কাছে যাব। আমি এই অনুষ্ঠান শুরু করেছিলাম বিস্ময় বলে, লজ্জা বলে, কিন্তু আমি বলছি গুন্টার গ্রাসের একটি বইয়ের বাংলা অনুবাদের নাম ছিল লজ্জায় জিভ কাটো। আমি বলছি নিন্দার ভাষা নেই রাহুল। একটা অংশ দর্শকদের অবগতির জন্য আমি জানাই যে কৃষ্ণা বসু সুব্রত বক্সিকে ফোন করেন, সুব্রত বক্সি বলেন ওদের বসিয়ে রাখুন, আমি ব্যবস্থা করছি। আমি বলছি যে কজন সুব্রত বক্সিকে রিচ করতে পারবে, কজনের বাড়িতে? আমরা পুরো মনে রাখতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার নিয়ে কথা বলছি। আমি বলছি এইটা কোনোভাবে নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী ঘটনা, নেতাজির বাড়ি জেনে কেউ যায়নি, কিন্তু তার মানে শিশির বসু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মানুষ, তার বাড়ির যদি এই অবস্থা হয়, সাধারণ একজন নাগরিক যার রিচ নেই পুলিশ পর্যন্ত, যার রিচ নেই সুব্রত বক্সি পর্যন্ত, তার কি হবে রাহুল? মানে আমি বলছি আমি বিস্মিত, হতচকিত, লজ্জিত। সুমন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে অত্যন্ত লজ্জাবোধ করছি এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যেটা ঘটেছে আজকে। কোনো মতেই কোনোভাবেই এর নিন্দা করা কোনো ভাষা আমার কাছে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে একটা কথা বুঝতে হবে, যারা গেছেন ওখানে, যারা পৌঁছেছে ওখানে, তাদের উদ্দেশ্যটা কী ছিল? তারা যদি সিন্ডিকেটের লোক হতো, তারা যদি লোকাল কোনো ছেলে হতো, তারা সুগত বোসকে বা কৃষ্ণা বসুকে চেনেন না, তৃণমূলের সাংসদ যিনি বা প্রাক্তন একজন বর্তমান, বা সুভাষচন্দ্র বোসের বাড়ি জানে না,
এটা ভারী অদ্ভুত লাগছে আমার কাছে। সুতরাং এখানে দাঁড়িয়ে তারা কোনো দলের লোক হতে পারে না যারা সুভাষ বোসকে চেনে না। দলের বিষয় হচ্ছে না রাহুল, আমার প্রতিনিধি বললেন যে একেবারে লোকাল, মানে আমি বলছি যারা গ্রেফতার হয়েছে তারা বহিরাগত অন্য জেলা থেকে এসেছে, এরকম কিন্তু শোনা যাচ্ছে না। আমি যেটা বলার চেষ্টা করছি, আমার কাছে জিনিসটা খুব মারাত্মক রাহুল, বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে আমার বা আপনার বাড়িতে একটা সামান্য চাঙড় ভেঙে পড়েছে, 6 বস্তা সিমেন্টে কাজ হচ্ছে, 16 হতে পারে, 6 হতে পারে, 3 হতে পারে, তার জন্য আমায় হুমকির মুখোমুখি হতে হবে, আমাকে বা আমার যিনি কন্ট্রাক্টটা পেয়েছেন তাকে টাকা দিতে হবে, দাবি তো এই না। একদম তাই সমান, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, যদিও এখানে কেউ জড়িয়ে থাকে, তাদের উদ্দেশ্যটা কি হলো বালি সাপ্লাই করার জন্য ছিল না এর পেছনে কোনো অন্য উদ্দেশ্য কাজ করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সোজাসুজি বলেছেন সিন্ডিকেট রাজকে বরদাস্ত করা হবে না। যদি কোথাও দাঁড়িয়ে সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আইন তার বিরুদ্ধে কঠোরতম আইনের ব্যবস্থা নেবে, আর যদি দলের কেউ জড়িয়ে থাকে তাহলে দলীয় ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে। আমার কেউ ঘটনাটা ব্যতিক্রমী কিনা আমি পার্থবাবুর কাছে আসবো। একটা কথা ছোট বলি, পার্থবাবু একটা শব্দই দেখা হয় তোলাবাজি না। এক্স্যাক্টলি, আমি রাহুল তো অনেকটা বললেন, এটা ঠিকই যে কোন এক্সটেন্টে গেলে আমাদের সত্যি সত্যি দুশ্চিন্তার কোন লেভেল আমরা ক্রস করি। আপনি বললেন না যে কিছুদিন আগে আমরা কাকুরগাছি একটি কেস স্টাডি দেখিয়েছিলাম, রং করছেন ভদ্রলোক ভাড়া বেঁধে, একদম তাতে 10টা ছেলে এসে বলছে যে আমাদের একদমই তাই। এবং রাহুল এগ্রি করবে, ও নিজেও যেহেতু পেশাগতভাবে সিভিল বিষয়টা বোঝেন, যে এটা 6 বস্তা বালি সিমেন্টের প্রশ্ন নয়, এটা একটা অভ্যেসের প্রশ্ন হয়ে গেছে। যে এই যে তোলাবাজি যারা করেন, সিন্ডিকেট যারা করেন, তারা যে অভ্যেস, যে এলাকা নিয়ন্ত্রণের যে অভ্যেসের মধ্যে পড়েছেন, আজকের সুভাষচন্দ্র বসুর বাড়িও কিন্তু তার থেকে বাদ যাচ্ছে না। তারা স্থানীয় না বহিরাগত, এ নিয়েও আমার মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হচ্ছে এই বাড়িটাও আক্রমণের শিকার হচ্ছেন এই তোলাবাজদের হাতে। আমি দর্শকদের কাছে আরেকবার জানিয়ে দেবো, যাদের গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকে স্থানীয় এবং তাদের বিরুদ্ধে এর আগেও তোলাবাজির অভিযোগ এসছে। বিস্তারিত জানাবে ময়ূক। ময়ূক, তাদের কি পরিচয় পাওয়া যাচ্ছে, পুলিশ ঠিক কি বলছে যারা গ্রেফতার হয়েছেন সেই 6 জন সম্পর্কে? একদমই দেখো সুমন, আমি তোমাকে যেটা বলি, পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে তারা প্রথমেই তল্লাশি অভিযান চালান। প্রথমেই তাদের যেটা সন্দেহ হয় যে এই এলাকায় যাদের বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ রয়েছে এবং লোকাল রাফ রেজিস্টার থাকে থানায়, সেই রাফ রেজিস্টারে এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারেন এরকম একটা ইঙ্গিত পুলিশ আধিকারিকরা পান। এরপরই পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় যান এবং আমি তোমার আগে যেমনটা বলছিলাম যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়। যেমন সরাসরি স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, তেমন সিসিটিভির ফুটেজও পুলিশ বিভিন্ন জায়গায় জোগাড় করেছে, যে বাইকে করে আসা, কারা এলো, এই গোটা তারা কোন দিক দিয়ে এসকেপ করলো, এই গোটা যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেগুলো পাওয়ার পরই পুলিশ আধিকারিকরা কার্যত নিশ্চিত হয় যে এগুলো এমন কিছু লোক আছে যারা গোটা বিষয়টা সম্পর্কে কিছু জানে না, অর্থাৎ এলাকায় কারা কোথায় থাকেন, কে কৃষ্ণা বসু, তার কি পরিচিতি, কোনো বিষয় সম্পর্কে কোনো আইডিয়া নেই। এবং তারপরই তাদেরকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয় এবং করে ফাইনালি বিকেলবেলা এরকম 6 জনকে পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছেন এবং এক্সটর্শন সহ একাধিক জামিনযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে বলে লালবাজারের দাবি। এখনো তদন্ত চলছে। একটু আগে পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় ওখানে রেড করছেন যে এই গোটা চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত। এই 90 নম্বর শরৎ বোস রোড ছাড়া অন্য কোনো জায়গা এরা টার্গেট করেছে কিনা, আগে কোন কোন জায়গায় গিয়েছে ইত্যাদি, এই জিনিসগুলো খুঁজে বার করার যে প্রক্রিয়া সেগুলো পুলিশের তরফ থেকে শুরু হয়েছে, এমনটাই পুলিশের দাবি। ধন্যবাদ ময়ূক। আমি বলছি যারা তোলাবাজ তারা সুভাষচন্দ্র বসু, শরৎ বসু, শিশির বসু, সুগত বসু, কৃষ্ণ বসু তাদের নাম জানবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলছি যে এই ট্রেন্ড, এই প্রবণতা, এই প্রবণতার মধ্যে দুটো মারাত্মক দিক আছে সুমন। একটা হচ্ছে যে তোলাবাজির ক্ষেত্রেও, সিন্ডিকেটের ক্ষেত্রেও একটা বিকেন্দ্রীকরণ হচ্ছে। আপনি শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে এই বাড়ি অবধি চলে গেছে। আর একটা হচ্ছে গণতন্ত্রীকরণ। আপনি দেখুন যে সত্যি আপনি বলছেন যে ধরুন গড়পাড়ের সুভাষ নিয়োগী আর সুভাষচন্দ্র বসুর কোনো তফাৎ নেই, এখানে ডেমোক্রেসি আছে, এখানে ডেমোক্রেসি আছে এবং এই অর্থে সার্বিক গণতন্ত্র। এবং আমি বলছি যে এখানে কার বাড়িতে যাচ্ছি, ওদের কাছে একটা জিনিস ক্লিয়ার যে আমার তোলা চাই।
ব্যক্তি সুভাষ বোস না সত্যি অন্য কেউ, এটা ইম্পর্টেন্ট না। আমি বলছি বেলেঘাটার গান্ধী ভবন আছে, আমি জানি না এরপরে রিপেয়ার যদি হয় তারা গিয়ে গান্ধী ভবনে গান্ধী কে আছেন এটার জন্য খোঁজার চেষ্টা করবে না। আরেকটা জিনিস বলে কিছুদিন আগে আরেকটা এই শাসক দলেরই এক রাজ্যসভার সাংসদ তার বোনের বাড়িতে এই জিনিস হয়েছে। একদমই তাই। আমি বলছি এখানে, আমি বলছি ওদের দুর্ভাগ্য হচ্ছে যে, মানে আমি বলবো সৌভাগ্য যে নেতাজির সাথে দেখা হয়নি সুভাষবাবুর সাথে, কিন্তু আমি বলছি সুভাষ বসু যদি বেঁচে থাকতেন আমি ভাবুন কত বড় দুর্ভাগ্য তার হতো যে এই রেজিমে এই সিন্ডিকেটের সাথে যদি স্বাভাবিক, ঠিক কথা। আমি আমার বলছি পার্থ বলছে ঠিক বলছে না। আরেকটা কথা বলি যে কোথাও দাঁড়িয়ে এই ব্যাধিটা রয়ে গেছে এবং এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই জন্য তো আমার মনে হয় যে প্রশাসনিক দিক দিয়ে কঠোরতম সহায় নেওয়া দরকারি, জনসচেতন হওয়া দরকার। তো আমি বলছি সচেতনভাবে আমি বলছি 10টা লোক হয়তো অস্ত্র নিয়ে, হয়তো আমি বলছি অস্ত্র বাদ দিন, মোটর সাইকেলে করে আপনার বাড়িতে এলো, আপনি খুব সচেতন, কি সচেতন করবেন? উল্টো জিনিস হচ্ছে দল লাগে না। রাহুল, যেটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কৃষ্ণা বসু তার বাড়িতে বসে আছে, তাকে জিজ্ঞেস করছেন যে বালি সিমেন্ট করতে কে আনছে। আমি বলছি দিনের বেলায় ভবানীপুরের মতো জায়গায় যদি এই ঘটনা হয় তাহলে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কি চলছে আমরা একটা আন্দাজ করতে পারি। এত আলোচনা যাদের নিয়ে হচ্ছে সেই শিশির কুমার বসু এবং এই বাড়ির ইতিহাসটা অত্যন্ত লজ্জার সঙ্গে আজকের দিনে স্মরণ করতে হবে। দেখুন, শরৎ বোস রোড দিয়ে যাওয়ার সময় এই দোতলা বাড়িটার দিকে একবার ফিরে তাকান সকলেই, কারণ এর সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে ইতিহাস। 90 নম্বর শরৎ বোস রোডে এই বাড়িতেই থাকতেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো চিকিৎসক শিশির বসু। সোমবার এই বাড়িতে গিয়েই তার স্ত্রী কৃষ্ণা বসু ও ছেলে সুগত বসুকে শাসানোর অভিযোগ উঠেছে সিন্ডিকেটের তোলাবাজদের বিরুদ্ধে। এই ঘটনার কথা যেই শুনছে সেই হতভম্ব হয়ে যাচ্ছে। সিন্ডিকেটের তোলাবাজি, তাও কিনা নেতাজির ভাইপো শিশির বসুর বাড়িতে। নেতাজির মহানিষ্ক্রমণ পর্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যার নাম 1940 সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেয়ে এলগিন রোডের এই বাড়িতে আসেন সুভাষচন্দ্র। ব্রিটিশ সরকার তাকে নজরবন্দি করে রাখে। সে সময় বাড়ি থেকে পালানোর জন্য ভাইপো শিশির বসুর সঙ্গে পরিকল্পনা করেন তিনি। 1941 সালের 16 জানুয়ারি রাত 1:30 নাগাদ পুলিশের চোখে ধুলো দিয়ে এই ওয়ান্ডারার W24 গাড়ি চালিয়েই সেদিন নেতাজিকে বাড়ি থেকে বের করে নিয়ে যান তার ভাইপো শিশির বসু। পেছনে নেতাজি, স্টিয়ারিং হাতে শিশির বসু। ये सुभाष बाबू के सगे भतीजे हैं। দীর্ঘ পথ গাড়ি চালিয়ে নেতাজিকে গোমো স্টেশনে নিয়ে যান শিশির বসু। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এহেন শিশির বসুর পরিবারও নিস্তার পেল না সিন্ডিকেটের তোলাবাজদের হাত থেকে। এলগিন রোডে নেতাজির বাড়ি থেকে মেরে কেটে 10 মিনিট দূরে শরৎ বোস রোডে শিশির বসুর বাড়ি। 1982 সালে শিশির বসু চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের বিধায়ক হন। তার স্ত্রী কৃষ্ণা বসু তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। ছেলে সুগত বসু বর্তমানে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল সাংসদ তথা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গার্ডিনার অধ্যাপক। স্বাধীনতা সংগ্রামের সময় দীর্ঘদিন জেলবন্দিও ছিলেন শিশির বসু। বিশিষ্ট শিশু চিকিৎসকও ছিলেন তিনি। আর এহেন ব্যক্তির এই ঐতিহাসিক বাড়িতেও এবার চোখ সিন্ডিকেটের তোলাবাজদের। এবিপি আনন্দ। আমি সমীর গাঙ্গুলির কাছে যাব। সমীরদা, মানে আমি বলছি বলার নিন্দার ভাষা নেই। কলকাতার ল্যান্সডাউন, কিছুদিন আগে পাম অ্যাভিনিউ, দক্ষিণ কলকাতার অভিজাততম সব এলাকা। আমি তো পদ, মর্যাদা, বাঙালির কাছে গুরুত্ব, ভারতবাসীর কাছে গুরুত্ব, পৃথিবীর কাছে পরিচয় সব কিছু ছেড়ে দিলাম। কোন ডেসপারেশনে আজ কৃষ্ণা বসুর সামনে দাঁড়িয়ে কিছু যুবক বলতে পারে যে ও সাংসদ, বর্তমান সাংসদ, ঠিক আছে ডাকুন, কথা বলবো। কোথা থেকে বালি সিমেন্ট নিচ্ছেন? হচ্ছেটা কি? তুমি যদি পারমিশন দাও অন্য জায়গা থেকে শুরু করি। এই নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী ব্রহ্মানন্দর কাছে গিয়েছিলেন সন্ন্যাস নেবেন বলে, দেননি। ব্রহ্মানন্দ বলছেন যে তোমার অন্য কাজ আছে। এই নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য নিজের জীবনটাকে অন্যদিকে নিয়ে চলে গেলেন। তার বাড়িতে বেঁচে থাকলে যে আজকে কী অবস্থা হতো, আমার কষ্ট হচ্ছে একটা অন্য জায়গায়, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঠাকুরমা স্বামীজির ছবিটা নিয়ে চলেন। কয়েকদিন আগেও বেলুড়ে গেছেন, তিনি নির্দেশ দিয়েছেন এগুলো বন্ধ করতে হবে একাধিকবার পাবলিকলি। কিন্তু একটা দল যারা শাসক ব্যবস্থায় থাকেন, শাসক গোষ্ঠী, তাদের কলেবর যখন বৃদ্ধি হয়
যেমন ধরো আমরা যদি অনেক খাই আমাদের কলেবর বৃদ্ধি হবে, তখন আমাদের নানান উপসর্গ হবে। এই কলেবর বৃদ্ধির ফলে এত বেশি বেনজল ঢুকে গেছে শাসক দলের মধ্যে। এখন তারা মুখ্যমন্ত্রী কেন, এই যে শিক্ষামন্ত্রী বলছেন যে এ তোলাবাজি চলবে না, কিন্তু কেউ শুনছে না। তার কারণ সব থেকে সহজ পথে আমি যদি দলের সাথে কি সম্পর্ক, আমি বুঝতে পারলাম, সরি সুমিতা, আজকে দলের সাথে কি সব টানছেন কেন? না না, দলের সাথে সম্পর্ক শেষ করতে দাও, শেষ করতে দাও। আজকে কোন জায়গায়, শোনো আমি একটা কথা বলছি, আজকে কোন জায়গায় কোন নেতার ছত্রছায়া ছাড়া বা তাদের সঙ্গে ছাড়া কখনো এই, তাহলে আমাদের সংসদ বাড়ি যেত। শোনো, আমি তো এতদিন চাকরি করেছি, সংসদ বাড়ি যেত। আমি তোমাকে বলছি এতদিন চাকরি করেছি তো। এটা বলছেন কেন? কি বলছো তুমি? আমাদের সংসদ, বলছেন যে সাংসদ, রাহুল বলছেন তৃণমূলের হলে বেছে বেছে দিতে। না বেছে বেছে না, তাহলে তারা যদি তাই, তারা এটা তোলাবাজদের ব্যাপার, এটা দলের সাথে গোলাবেন না। তোলাবাজ যা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে, তুমি বলো, তুমি পুলিশ অ্যারেস্ট করে এদের কনভিকশন করাতে পারবে? কি করতেন? পারবে না। আপনারা করতেন না? শোনো, আমাদের সময় অনেক কথা আছে। আপনারা জেলটা দিয়েছেন, আমাদের সময়, আমি আপনাকে বলছি পাড়ুইয়ের ঘটনা পুলিশ ভুলে গেছে কোর্টে গিয়ে। আমি পুলিশ হচ্ছে পাড়ুইয়ের ঘটনা ভুলে গেছে। আচ্ছা আমি বলি, আমি স্যার যেটা বললেন আমি এগ্রি করি, উনি যেটা বললেন সেটাও এগ্রি করছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এক্সটর্শন বন্ধ করতে হবে, তোলাবাজি বন্ধ করতে হবে। বাট দ্য ট্র্যাজেডি হচ্ছে ইট হ্যাজ নট বিন পার্কুলেটেড টু দ্য ডাউন লেভেল, ঠিক মতো বটমে যায়নি। আমাদের এই 6 জন লোককে অ্যারেস্টটা কিন্তু মেইন কথা নয়। এই 6 জন লোকের, এরা জানে না, এরা পরোয়া করে কে শরৎ বসু, সুভাষ দাকে ডেকে দিন। সলিল সাহস পেল কোত্থেকে? আমি স্যার সেটাতে আসছি। এরা বলল তো দে ডু নট বদার। কে সাংসদ মানে কি, বিধায়ক মানে কি, দে ডু নট বদার। ওরা বলছে যে আমার টাকা চাই। তো ফার্স্ট হচ্ছে 6 জন লোককে অ্যারেস্ট ইজ নট দ্য মেইন ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ রিমেইনস যে হোয়াট ইজ দ্য সোর্স অফ স্ট্রেংথ। সেটা ব্লক লেভেল, খুব নিচু লেভেলেরই হয়তো কেউ বলে করে গেল, তোর এই বাড়ি এই এরিয়াতে যা যা হবে করে যা। বাট সেই লোকটা, সেই সোর্স অফ স্ট্রেংথটা সেটা ভুলে গেছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িটা বাদ দিক। আমি রাহুলও বলছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িটা বাদ দিক, এটা হয়তো বলতে ভুলে গেছে। সো তারা অ্যাট র্যান্ডম করে গেছে। তো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। মানে এটা 384, 385 আইপিসিতে কেস করে সেই লোকটাকে প্রথম এফআইআর নেম আসামি করে অথবা স্টেটমেন্টে তার নাম নিয়ে তাকে ঢুকিয়ে, স্যার এটা যদি সেশনস ট্রাইব্যুনাল যে সেকশন আছে, গত 34 বছর হাজার হাজার বাড়ি বলতে পারি, সরকারই নাই দিয়েছিলেন, কন্ট্রোল চেষ্টা করি, হাজার বাড়ি বলতে পারি। তার ফল তো আজকেও বামেদের বিরুদ্ধে হচ্ছে। কিন্তু এই ঘটনা কখনো হয়নি। বোলপুর থেকে ভবানীপুর একেবারে এক রাজ্যে একই প্রথা চালু আছে। সিন্ডিকেট জিএসটি এক রাজ্য এক কর, তারা তৈরি করেছে এক রাজ্য আমি শুধু একটা প্রশ্ন তুলবো, ওই সলিল বাবু যেটা বলছিলেন যে সুভাষ দাকে ডেকে দিন, আমরা কি এই জায়গায় দাঁড়িয়ে আছি বাঙালি সমাজ, আমাদের কি একেবারে এই ঘটনা এইভাবে প্রত্যক্ষ করা অত্যন্ত বাঞ্ছনীয় ছিল? নিঃসন্দেহে পুলিশ দ্রুত 6 জনকে গ্রেফতার করেছে, কিন্তু বিষয়টা সেখানে থেমে থাকে না। তার কারণ এই সাহস, এই দুঃসাহস কার্যত একটা ভায়োলেন্ট ফোর্সের চেহারা নিয়েছে। যে তোলাবাজি আমাদের এই শহরে, প্রত্যন্ত গ্রামে নয়, একেবারে খাস কলকাতায় যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে এর মুখোমুখি হতে হয়, কোথায় গিয়ে দাঁড়াবে সাধারণ মানুষ? আবার এই প্রশ্ন দিয়ে এই অংশ শেষ করব।